5ই অগস্ট হঠাৎ করেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলেন। তাপ্পু সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হলো। যেই ঘটনাগুলো ঘটলো এর পরবর্তী 2 দিন ভাস্কর্য ভাঙচুর, ধানমন্ডিতে আগুন বা পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, এদের মধ্যে অধিকাংশই যারা ক্ষমতা থাকাকালীন সময় এলাকার মানুষের উপর অথবা প্রতিপক্ষের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন, তাদেরকে স্থানীয় মানুষ মেরেই ফেলল। এই দৃশ্য দেখে বাংলাদেশে যে বাকি আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাকর্মীরা ছিল, অনেকে আত্মগোপনে চলে গেলেন, অনেকে আবার ভারতীয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেলেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। এর পরবর্তী সময়ে সারা বাংলাদেশের গণমাধ্যম বা রাজনৈতিক দলগুলো তারা আলোচনায় বসলো। হুট করে যে তারেক জিয়া দেশে আসবেন, বিএনপি সমাবেশ দিল, জামাত এবং বিএনপির মধ্যে আস্তে আস্তে ফাটল দেখা দিল এবং কি গণ অধিকার সামনে এলো, জামাত নিবন্ধন ফিরে ফেলো, নানান কর্মকাণ্ড, নানান আলোচনা। প্রতিদিনই গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মুখরিত ছিল ডক্টর ইউনূস সাহেবের নতুন উপদেষ্টা মণ্ডলীতে কে আছেন, মানে বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে একটা দল আছে বা শেখ হাসিনা যে একটা ক্যারেক্টার আছেন, এটা মোটামুটি এদেশের জনগণ ভুলেই গিয়েছিলেন। রাজনীতিতে একটা কথা আছে, আপনি আলোচনা কিংবা সমালোচনা দুইটার কোনো একটাতেই যদি না থাকেন, তাহলে আপনার অস্তিত্বকে অস্বীকার করা হয়ে থাকে। যেমন ধরেন, একটা মানুষ যতক্ষণ জীবিত তাকে নিয়ে আলোচনা হয় বা সমালোচনা হয় ব্যক্তি, পরিবার, সমাজে। মানুষটা যখন মরে যায়, একসময় তাকে নিয়ে আলোচনায় বন্ধ হয়ে যায় এবং কি একসময় মানুষ ভুলেই যায় এই নামে কোনো একটা মানুষ ছিল। সুতরাং রাজনীতির মাঝে আলোচনাটা খুবই জরুরি, বা সমালোচনাটা। দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের যেই আলোচনা সমালোচনা যেগুলোই ছিল, এগুলো সমালোচনায় ছিল, আলোচনা করার মতন কোনো ইস্যুই পাওয়া যাচ্ছিল না। তো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ইলুশনাল জগতে বসবাস করি। কাল্পনিক জিনিস ভাবতে ভালোবাসি অথবা স্বপ্ন দেখতে ভালোবাসি। আর বিশেষ করে যখন ক্ষমতায় থাকি না, তখন আমরা যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা আছি, আমরা স্বপ্ন দেখি যে কোনো একদিন ক্ষমতায় যাব, তাই না? বিএনপি দীর্ঘদিন সময় দেখেছে। এই পরিস্থিতিতে গেল 2 থেকে 3 দিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনার একটা ফোন কল ভাইরাল হয়েছে। তো নানান বিশ্লেষকরা বলছেন যে এই ফোন কলটা শেখ হাসিনা নিজেই রেকর্ড করে আওয়ামী লীগের একজন নাম পরিচয়বিহীন, কুখ্যাত বা বিখ্যাত যাই হোক একজন নেতার সাথে তিনি কথা বলেছেন। আর সেই ফোন কলটা বাংলাদেশে চলে এসেছে। গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গায় চর্চা ছিল যে শেখ হাসিনা দেশে চট করে ঢুকে যাবেন। কেউ কেউ বলছিলেন চট করে আসলে ফাঁদ পেতে রাখছি, জেলে যাবেন, কেউ কেউ নানান সমালোচনা করছেন। কিন্তু এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে। তিনি ঢুকে গেছেন চট করে। কোথায় ঢুকছেন? বাংলাদেশে তিনি ঢুকেন নাই। তবে এদেশের মানুষের মনোমস্তিষ্কে আবার শেখ হাসিনাকে নিয়ে সামান্য ভয় তৈরি হচ্ছে। কেউ কেউ বিষয়টাকে সিরিয়াস নিচ্ছেন, কেউ কেউ বিষয়টাকে নিয়ে ট্রল করছেন। তবে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন আত্মগোপনে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তারা নেত্রীর এই পলায়নের পর আর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছিলেন না বা বিষয় নিয়ে কথা বলার সাহস পাচ্ছিলেন না। তাদের মধ্যে কিন্তু চট করেই শেখ হাসিনা ঢুকে গেছেন। মন মস্তিষ্কে নেত্রীর এই চট করে ঢুকাটা একটা সাহস তৈরি করছে। ইভেন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু এটা বিশ্বাস করেন যে যে কোনো সময় সীমান্ত দিয়া চট করে শেখ হাসিনা ঢুকে গেলেও যেতে পারে। আবার প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো ধরেন 5% মানুষ কিন্তু তারা বিশ্বাস করে যে ঘটনা ঘটাইতে পারে। আর এতে করে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যেমন স্বপ্ন দেখছেন, প্রশাসনেরও যারা এই মুহূর্তে বিপাকে পড়ে গেছেন তারাও স্বপ্ন দেখছেন। কেউ স্বপ্ন দেখছেন ভালো, কেউ স্বপ্ন দেখছেন আতঙ্কের। কারণ যারা এই মুহূর্তে উপদেষ্টা সরকারের সাথে কানেক্টেড হয়েছেন, তারা চিন্তা করতেছেন যে যদি সেখানে আসে, শেখ হাসিনা আসেই এক একটারে শিখে ঝুলা ঝুলা, আয়না ঘরে তুইলা তুইলা, ধরেন মানে কি বলা যে বারবিকিউ করা হবে, বার্গার করা হবে, টোস্ট ফ্রাই করা হবে, এমন ভয় কিন্তু সকলের মধ্যে কাজ করছেন। আসলে শেখ হাসিনা চট করে সীমান্ত দিয়ে ঢুকবেন কিনা যদি আমাকে বি অনেস্টলি জিজ্ঞেস করেন, আমার কাছে এটা 50-50 মনে হয়। কেন মনে হয়? তিনি ডিফারেন্ট একটা ক্যারেক্টার, প্রচণ্ড রাগী, সাহসী, জেদি, ইভেন যে কোনো কঠিন সিচুয়েশনকে চাপ সহ্য করতে পারেন। তিনি যেভাবে নির্বাচনগুলো দিচ্ছেন আমেরিকার এই প্রত্যক্ষ বক্তব্যের পরেও, এটা একটা সাহস। তেনার সাহস আছে, এটা সকলেই জানেন। তিনি দুঃসাহসী, আয়রন লেডি হিসাবে তাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অভিহিত করছে। সেক্ষেত্রে 50-50। তবে সশরীরে দেশে তিনি কবে প্রবেশ করবেন সেটা জরুরি না। মৃতপ্রায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তিনি তাদের মস্তিষ্কে ঢুকেছেন, তাদেরকে জীবিত করেছেন, হতাশা থেকে কিছুটা আশার মধ্যে আনছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করবে এবং কি মনোবল হারাবে না। পাশাপাশি গণমাধ্যমগুলোতেও তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। মানুষের মনোমস্তিষ্কে তিনি আবারও জেকে বসেছেন। তবে এইবারের জেকে বসাটা টোটালি অপরাধী হিসাবে না,
অ্যাজ এ কি বলা যে আবার তিনি আসবেন, এই যে একটা আলাদা ফোর্স, এটা তিনি এই দেশের মানুষের নফসের মধ্যে ঢুকাইতে তিনি সক্ষম হয়েছেন, মানে চট করে তিনি ঢুকে গেছেন। এখন প্রকৃতপক্ষে তিনি আদৌ ঢুকবেন কিনা বা ঢুকার সুযোগ আছে কিনা, এখানে নানান ইস্যু আছে, এখন সেটা সময় বলে দিবে। তবে শেখ হাসিনার যে রাজনৈতিক কৌশল, এই কৌশল বি প্র্যাকটিক্যাল বা বি অনেস্টলি আমাদের বাংলাদেশে যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তাদের, মানে শেখ হাসিনার সামনে তাদের রাজনীতি, মানে আমার কাছে মনে হয় আর কি 130 বা 40 হতে পারে। এখন একটা ভালো রাজনীতি হোক, রাজনীতি খারাপ রাজনীতি হোক, শেখ হাসিনা রাজনীতি যেভাবে খেলেন বোঝেন। আবার দেখেন ভারতীয় মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেলাম যে তিনি যেখানে আছেন গৃহবন্দী, বাড়ির পাশের সুপার শপটাতে যাইতে পারেন না, তার ছেলে মেয়ের সাথেও তিনি যোগাযোগ করতে পারেন না, কথাবার্তা বলতে পারেন না, কিন্তু একের পর এক তিনার ফোন কল ভাইরাল হচ্ছে। দ্যাট মিনস তিনি কথা বলছেন, সব কিছু ঠিক আছে। তো সব কিছু মিলে একটা রহস্যময় অবস্থানে কিন্তু তিনার অবস্থান, দিল্লি না গাজিয়াবাদ নাকি সীমান্তের আসলেই কোনো রাজ্যে তিনি এই মুহূর্তে অপেক্ষা করছেন, সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন। সাংবাদিকতা মহান পেশা, কিন্তু বিষয়টা অনেক ভীতিকর একটা পেশা। একজন অডিয়েন্স হিসেবে আপনি অনেক কথা শুনতে চান, তার মানে এই না যে একজন সাংবাদিক যিনি আছেন তিনি এই কথাগুলো জানেন না, বোঝেন না, বলতে পারেন না, আপনি তারে গালি দিচ্ছেন যে তুই কেন বলস না, কিন্তু এগুলা বলতে গেলে আপনার বাড়িতে গভীর রাতে পুলিশ যায়, আপনার জন্য এলাকার মধ্যে নানানভাবে আপনার পরিবারকে ডিস্টারবেন্স করা হয়, প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে ফোন যায়, আপনাকে সরাসরি ডাইকা নিয়া এসপি ডিসি স্বয়ং প্রধানমন্ত্রী আপনাকে নানান কথা বলে। তো ভাই, আপনি তো বাংলাদেশেই বসবাস করবেন, এমন কোন মার পোলা আছে যে একটা দেশের প্রশাসনের সাথে প্রধানমন্ত্রীর সাথে পাঙ্গা নিয়া কাজ করবে? তবে এটা যে শুধুমাত্র এক আমলে হয়েছে তা না, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হয়তোবা হবে। তবে আমরা চাই না নতুন বাংলাদেশে এই জিনিসগুলো হোক, কিন্তু এটা হবে। এটার মেইন কারণ হচ্ছে আমারই কোনো ভিডিও যদি আপনার কাছে ভালো না লাগে তখনই আপনি বলেন তুই দেশে আয়, এটাই হচ্ছে বাস্তবতা। আচ্ছা, আমি কথা বলছি সাংবাদিক জিল্লুর ভাইকে নিয়ে। আমি বরাবরই ওনার সাংবাদিকতা পছন্দ করি, নিউট্রাল একটা অবস্থান থাকেন। এখন নিউট্রাল সাংবাদিক মানে হচ্ছে কি, আওয়ামী লীগ বিএনপি নিয়ে কারো পক্ষে বলে না, যেটা অন্যায় সেটার অন্যায় বলে যতটুকু বলতে পারে, যেটা নেয় সেটা নেয় বলতে পারে। এখন এটাতে হয় কি, তিনি কোনো দলের হন না। তো এরপরেও আওয়ামী লীগ সরকারের সময় বাটে পড়ে গেছিল সাংবাদিক জিল্লু। সময় টিভি থেকে শুরু করে ওনারে বহুত কিছু করার চেষ্টা করছে। এবার আসেন বেসরকারি টেলিভিশন চ্যানেল তিনি যে টকশো করেন, সেই টকশোতে তিনি আপনার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বঙ্গবন্ধুর খুনি কর্নেল আব্দুর রশিদের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। এই সাক্ষাৎকারটা নিয়ে তাকে নানান ধরনের ঝক্কি ঝামেলা পোহাইতে হয়েছে, আর এই সাক্ষাৎকারটা তিনি এরপরে দ্বিতীয়বার প্রকাশিত করতে পারেন নাই। আর সেই ঘটনাটাই এতদিন পরে তিনি আজকে সামনে এনেছেন। তিনি বলছেন যে এমন এক সময়ে তিনি এই সাক্ষাৎকার নেন যখন জরুরি অবস্থা জারির পর রাজনৈতিক দলগুলোর সব ধরনের কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক নেতাদের ধরপাকড়, দুর্নীতির অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অনেকেই গ্রেপ্তার হয়েছিল। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দেশের শীর্ষ রাজনীতিবিদ, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী অনেকেই জেলে ছিল। জিল্লুর রহমানের নেওয়া ওই সাক্ষাৎকারের পরের পর্বগুলো আর প্রকাশ করতে দেওয়া হয়নি। এমনকি যেই পর্বটি প্রকাশ করা হয়েছিল তাও আর দ্বিতীয়বার প্রদর্শন করতে দেওয়া হয়নি। এবার সেই বিষয়ে তিনি বলছেন, তৃতীয় মাত্রার 5টি পর্ব কেন প্রচার করতে দেয়নি সরকার? এছাড়া তাকে বহুবার সাক্ষাৎকারটি গ্রহণের অপরাধে হুমকি দেওয়া হয়েছে। তিনি বলছেন যে একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাকে ডেকে নিয়ে এগুলো প্রচার না করতে বলেন, সংসদেও তাকে নিয়ে সমালোচনা করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি সন্ত্রাসী যুদ্ধাপরাধীর টকশোতে ডেকে দেশবিরোধী অপরাধী কার্যক্রম প্রচারে তাকে সুযোগ করে দিচ্ছেন। যথাযথ প্রশ্ন করে অপরাধীদের জবাবদিহিতার আয়তায় নিয়ে আসার বদলে তাদের কথা তিনি শুনছেন বা জাহির করছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেকে বিএনপি জামাতের একজন প্রচারককারী হিসাবেই তুলে ধরেছেন। এইটাই হচ্ছে সমস্যা। এই জিনিসগুলোর কারণেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে মানুষ ঘৃণা করে। আর ধরেন পতন হয়, যখন হয় একদম বাজেভাবে পতন হয়, একজন সাংবাদিকের কোনো দল থাকতে পারে না, যদিও থাকে তার কথাবার্তার মধ্যে আসতে পারে না। তো এখন আজকে যদি বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে এই আওয়ামী লীগের কোনো নেতারে ডাক না দেয়, এটার জন্য কোনো টেলিভিশনরে বন্ধ করে দেয়, যে কেন ডাকলো আওয়ামী লীগ, এখন কেমন লাগবে আওয়ামী লীগের? আমরা যখন এই কথাগুলো বলছি, আমি জিল্লুবের পক্ষে 3টা ভিডিও বানাইছি, যারা আমার ভিডিও দেখেন, এগুলোর জন্য আমারও একটু ঝামেলা পোহাইতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমি একটা দল করতে পারি, কিন্তু যখন আমি এজ এ কন্টেন্ট ক্রিয়েটার, মিনি সাংবাদিক,
আর তারা তো বড় সাংবাদিক। আমরা যখন কথা বলি ন্যায়টারে ন্যায়, অন্যায়টারে অন্যায়, যতটুকু ঘুরাইয়া পেঁচাইয়া সোজা ডাইনে বামে বলতে পারি সেটা বলা উচিত। এরে ডাকলে তুমি জামাত বিএনপি, হেরে ডাকলে তুমি আওয়ামী লীগ। ভাই, এই লোকটার তো প্রফেশনই এটা, প্রত্যেককে প্ল্যাটফর্ম দিতে হবে। এটা তো রাজতন্ত্র না যে একটা পরিবার বা একটা দল আজীবন দলের সামনে থেকে যাবে। তার বক্তব্য অপ্রকাশিত সাক্ষাৎকারগুলোতে বেশ কিছু ইতিহাস রয়েছে যা সবার জানা প্রয়োজন। এ নিয়ে তিনি আপনার সাংবাদিকদেরকে নিজের জায়গা থেকে মানে জাতির সামনে বিষয়টাকে তিনি প্রকাশ করেছেন। আর এইটার মানে রূপরেখাটা সর্বশেষে আমিও কিছুটা বুঝতে পারছি, কারণ জিল্লুর রহমানকে নিয়ে টেলিভিশনগুলো যে ধরনের বক্তব্য দিত, অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দিত, মানে এটা নানান ঝক্কি ঝামেলায় পড়ছিল, তারপরও তার হোল্ডিং হ্যান্ডটা অনেক শক্ত। আমেরিকা থেকে বিভিন্ন জায়গায় তার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে তিনি হয়তো এরকম বড় ঝামেলায় পড়েন নাই। তবে কত বড় ভুল আওয়ামী লীগ করছে এখন এটা বুঝতে পারবে আস্তে আস্তে। গণমাধ্যমকে কখনো দলীয়করণ করতে নাই, তাহলে এই ফানদের গলা আপনার হাতে আটকাবে। এটাই বাস্তব। ভালো থাকুন।